প্রথম নজরেই ফলটি দেখলেই কিন্তু আপনি প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর রূপ নিয়ে গাছটি শোভাবৃদ্ধি করেছে এই ফলটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে ফলটি নিয়ে আলোচনা করব, অবশ্যই এই ফলটি অত্যন্ত রূপবতী, গুণবতী এবং খেতে অত্যন্ত সুস্বাদু। টক মিষ্টির মধ্যে অত্যন্ত সুস্বাদু একটি ফল। এই ফলটি হলো করমচা। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু করমচা গাছের পরিচর্যা। কিভাবে পরিচর্যা করলে এই করমচা গাছটি সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে, পাশাপাশি এই গাছে প্রচুর পরিমাণ ফল আনানো যাবে। এই সময় এই গাছটি ঝাঁকড়া বা ডালপালা বাড়ানোর কৌশল সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, প্রথমেই বলে রাখি, আমার এই গাছটি কিন্তু বীজ থেকে তৈরি করা। সমগ্র বীজ থেকে তৈরি করা গাছে ফল আসতে সাধারণত আমরা জানি 7 থেকে 8 বছর সময় নেয়। কিন্তু ফ্রেন্ডস, বিশ্বাস করুন, এই গাছটির বয়স মাত্র 2 থেকে আড়াই বছরের কাছাকাছি। আর এই 2 থেকে আড়াই বছরের কাছাকাছিতে আমি কোনো ধরনের পরিচর্যার ত্রুটি রাখিনি। আর এই পরিচর্যার ফলেই বোধহয় গাছটি আমাকে উপহার দিয়েছে তার এই প্রথম ফল। শুধুমাত্র এবছরে নয়, গত বছরে যখন গাছটির বয়স 1 বছরের কাছাকাছি ছিল, সে বছরেও একটি ফল এসেছিল এবং এবছরে বেশ কয়েকটি ফলের মধ্যে একটি ফল টিকে গেল। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে একটা কথা আপনাদের বলি যে বীজ থেকে সাধারণত ফল গাছগুলো আপনারা সাধারণত বলেন, যেগুলো একটা প্রথা আছে যে অনেক বছর লেগে যায়। আমি বলবো সঠিকভাবে পরিচর্যা করলে, সঠিকভাবে দেখাশুনো করলে কিন্তু আপনার ছাদ বাগানে প্রত্যেকটি বীজ থেকে ফল ধরা গাছে কিন্তু খুব দ্রুত ফল আসা সম্ভব, যেটি আমার এই করমচা গাছে এসছে। তো এই করমচা গাছটি আমি প্রথমত বীজ থেকে তৈরি করেছিলাম। প্রথমেই বলেছিলাম, আমার একজন ঘনিষ্ঠ ছাত্র এই গাছটি আমাকে দিয়েছিল, যেটি বীজ থেকে তাদের বড় গাছের নিচে এটি হয়েছিল। সেই গাছটি এনে আমি প্রথমত এই মাটিতে রোপণ করেছিলাম। এবং মাটিটা আমি কেমন করেছিলাম, পাশাপাশি এই গাছটির গোড়াটি দেখুন। যদি আপনারা শিকড়টি দেখতে চান, গোড়াটি দেখতে চান, গোড়াটি কিন্তু বেশ মোটা। এবং গোড়াটি বেশ মোটার কারণে অনেকে মনে করতে পারে গাছটি হয়তো অনেক বছর বয়স, কিন্তু আদৌ কিন্তু নয়। গাছটি কিন্তু একদম ছোট গাছ, খুব বেশি হলে আড়াই বছরের কাছাকাছি বয়স হয়ে যাবে। তো এই যে মাটি আমি তৈরি করেছিলাম, এই যে মাটির মধ্যে আমি যে খাবারগুলো দিয়েছিলাম, সেই খাবারগুলো কিন্তু ছিল সম্পূর্ণ জৈব খাবার। এই জৈব খাবারের মধ্যে যেটি ছিল সেটি হচ্ছে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, প্রথম দিকে এসেই কিন্তু আমি এই টবটিতে বা এই পাত্রটিতে গাছটি রোপণ করিনি। প্রথমেই এসে কিন্তু আমি একটা 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে গাছটি রোপণ করেছিলাম। গাছটি রোপণ করার পরে প্রায় 1 থেকে 12 মাস পরে, অর্থাৎ 12 মাসের কাছাকাছি পরে, বেশ 13-14 মাস পরে গাছটিকে কিন্তু আমি রিপোর্টিং করেছিলাম। গাছটি যখন বৃদ্ধি বা গ্রোথ হচ্ছিল ভালো, তখন কিন্তু আমি এই পাত্র রিপোর্টিং করেছিলাম। এই পাত্রে যখন রিপোর্টিং করেছিলাম, ভরপুর খাবার দিয়ে কিন্তু গাছটিকে রিপোর্টিং করেছিলাম। তারপর গাছটি ধীরে ধীরে ডালপালা ছাড়িয়ে শাখা পোশাখা ছাড়িয়ে বড় হতে লাগলো। এই গাছটির মাঝে একবার পাতা পোড়াজনিত সমস্যায় প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল। আপনারা সেই ভিডিওটি দেখেছেন এবং আমার চ্যানেলে সেই পাতা পোড়া সমস্যাজনিত ভিডিওটি অবশ্যই আছে। গাছটি ভেবেছিলাম পুরো মারা যাবে, একসময় তো গাছটি তুলেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু শেষ চেষ্টা হিসাবে গাছটির ট্রিটমেন্ট করার পরে আমি আবার সাকসেসফুল হয়েছিলাম। গাছটি আবার বেঁচে ফিরে গেছিলো এবং হেসে খেলে আবার বড় হচ্ছে। পাশাপাশি গাছটি উপহার হিসাবে আমাকে এই একটি ফল দিল। তো ফ্রেন্ডস, আপনারা যারা ছাদ বাগানি তারা অবশ্যই পেশেন্ট থাকবেন গাছেদের প্রতি। অবশ্যই কোনো গাছের প্রতি অগ্রাহ্য হয়ে থাকবেন না। এবং এই গাছটি প্রচুর পরিমাণ খাবার খেতে যেমন পছন্দ করে,
তেমনি প্রচুর পরিমাণ কিন্তু জলও পছন্দ করে, কিন্তু খাবার খেতে যেমন পছন্দ করে তেমনি বেশি খাবার গাছের গোড়ায় থাকাটাও পছন্দ করে না এবং গাছের গোড়ায় জল জমে থাকাটাও পছন্দ করে না। এই গাছ কাঁটাযুক্ত, আর কাঁটাযুক্ত গাছগুলো সাধারণত কী করে, বেশি কিন্তু জল টেনে শরীরে রাখতে পারে। যে সমস্ত কাঁটাযুক্ত গাছ সেই সমস্ত গাছে কিন্তু জল ধারণ ক্ষমতা অনেক বেশি, কারণ কাঁটাযুক্ত গাছে আমরা সাধারণত জানি এগুলো মরুভূমি অঞ্চলের মধ্যে হয়ে থাকে। যদিও এই গাছটি মরুভূমি অঞ্চলের নয়, তবুও কাঁটাযুক্ত গাছগুলোতে জল ধারণ ক্ষমতা অনেক পরিমাণ বেশি থাকে। তাই এই গাছটি যখন জল দেবেন আপনারা খুব ভালোভাবে সাবধানবশত দেবেন এবং যে মাটিতে খাবার দেবেন মাটিগুলো সম্পূর্ণভাবে যেন বেলেযুক্ত দোআঁশ মাটি হয়, যে মাটিতে জল বেশি জমবে না বা যে মাটিতে বেশি কাদাও হবে না। এই ধরনের মাটি এবং এই ধরনের খাবার যদি আপনি আপনার ছাদ বাগানে দিয়ে এই ধরনের করমচা গাছের পরিচর্যা করতে পারেন, খুব ভালো হয়। পাশাপাশি এই গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ, ফাঙ্গাস ছত্রাকের উৎপাত হতেই পারে, কারণ গাছ মানে বিভিন্ন ফাঙ্গাস ছত্রাকের উৎপাত। তাই আপনাকে অবশ্যই একটি ভালো মানের ব্র্যান্ডেড কোম্পানির ফাঙ্গিসাইড এবং একটি ভালো মানের কন্ট্যাক্ট পেস্টিসাইড ব্যবহার করা উচিত। এক্ষেত্রে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক বা ডাইমাটের 30% কম্পোজিশনে রোগোর প্লাস ব্যবহার করতে পারেন এবং এর সঙ্গে ফাঙ্গিসাইড হিসেবে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্রাইটক্স, ব্লু কপার, অ্যামিস্টার টপ, এতগুলো ফাঙ্গিসাইডের মধ্যে আপনার যে কোনো খুশি একটা ব্যবহার করবেন। বাংলাদেশি বন্ধুরাও আপনাদের কার্বনডাজিম এবং ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড নিঃস্বার্থে ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। প্রতিটা ব্যবহারবিধি জেনে নিয়ে গাছে প্রয়োগ করবেন। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার ছাদ বাগানে গাছেদের পরিচর্যা করেন, পাশাপাশি এই করমচা গাছে যদি পরিচর্যা করেন, আশা করি এই করমচা গাছ থেকে আপনি আগামী বছর বা আমি আগামী বছর প্রচুর ফলন অর্থাৎ হেভি ফ্রুটিং পাবো আশা করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। করমচা গাছের সাধারণ যে পরিচর্যা একদম খুব সাধারণভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আশা করি স্যাটিসফাইড হয়েছেন এবং এই করমচা গাছের পরিচর্যা সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি তৎক্ষণাৎ আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দিয়ে দেবো। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।